1 ঘন্টা যাবৎ আমি মায়ের সাথে, হঠাৎ বাবা চলে আসে। এমনিতেই বাবাকে দেখে আমি ভীষণ ভয় পাই, তাই আমি কোনো উপায় না পেয়ে জানালার পর্দার আড়ালে লুকিয়ে পড়ি। এরপর আমার চোখের সামনে বাবা যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, এই গল্পটি শেষ পর্যন্ত দেখো। আমি সাজেদুল ইসলাম সাজ্জাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ ভালো ছিলাম, নামাজ রোজা হতে শুরু করে সকল প্রকার ভালো কাজের আইডল ছিলাম আমি। আমাদের ঢাকায় নিজস্ব বাসা রয়েছে, বাবা বিজনেস করেন, মা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। আমার কোনো ভাই বোন নেই, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান আমি। সবকিছু ঠিকঠাকভাবে চলছিল আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত। জাহাঙ্গীরনগরে কোনো আত্মীয় স্বজন নেই আমাদের, মা খুব চাইছিল যেন আমাকে ঢাকার ভেতরে কোনো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দেয়া হয়, কিন্তু আমি বাবা তা চাইনি। দুর্ভাগ্যবশত আমার ঢাকার কোথাও চান্স না হওয়ায় কারণে জাহাঙ্গীরনগরে ভর্তি হতে হয়। ভার্সিটি এলাকার কাছাকাছি একটা বাসা ভাড়া করে আমি আর আমার আরও 2জন ক্লাসমেট একসাথে থাকতে শুরু করি। প্রথম দিন থেকেই বুঝতে পারলাম আমার রুমমেটরা মোটেও সুবিধার নয়। একদিন টিভির ঘরে গিয়ে দেখি 2জন ভিডিও দেখছে। ডিভাইসগুলো আমার, কিন্তু আমাকে জিজ্ঞাসা করারও প্রয়োজন তারা মনে করেনি। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব? আরে দোস্ত, তুই কি লজ্জা পাইতেছস নাকি ভদ্র সাজতেছস? উল্টাপাল্টা বকবি না খবরদার। আমার জিনিসে আমার পারমিশন ছাড়া হাত দিলে হাত কেটে দিব তোদের কসম। মামা রাগ করস কেন? আচ্ছা যা, আর ধরুম না। ভার্সিটিতে গিয়া খালি কমু যে তোর কিছু নাই, এই লাইগা তুই এডি দেখোস না, হা হা। লিজার সামনে এডি কইলে তো তোর চান্সই নাই, আর হো হো হো। এইসবে ভার্সিটি টানস কেন? আচ্ছা যা করতেছস কর, কিন্তু যা যেমনে ছিল সেভাবে রাখবি। লিজা আমার ক্রাশ, ওকে আমি পটানোর ধান্দায় আছি, এটা লিজাও জানে। ওকে মামা প্যারা নাই। এভাবেই শুরু। কৌতূহলবশত আমিও ওদের সাথে দেখা শুরু করি এসব নিয়মিত। সময় ভালোই কাটে, অনেক বিষয় নিয়ে আমরা আলাপ করি। সেখান থেকেই আমার মাকে নিয়ে আমার মধ্যে ফ্যান্টাসি তৈরি হয়, ধীরে ধীরে এই চিন্তা আরও গভীরভাবে মাথায় গেঁথে বসে। ইতিমধ্যে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টও বেশ ভালো এসেছে। এবার নিজ বাসায় যাব কিছুদিনের জন্য, মাথার মধ্যে একটাই চিন্তা, এই 1 মাসে মাকে কিভাবে আমার হাতের মুঠোয় নিয়ে আসব। এবার মার বর্ণনায় আসি। নাম ফারজানা ইসলাম রুমি। মার বয়স প্রায় 40। বড়লোকি মেয়ে, কোটিপতি স্বামী, পড়াশোনায়ও অনেক উঁচু, তাই মার হাঁটাচলা, কথাবার্তার ধরনেই মডার্ন ছাপ। মা 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্কুলে পড়ান, বাসায়ও নানা কাজ করেন, তাই মার বয়স বোঝাই যায় না। গায়ের রং ফর্সা, মা বাহিরে গেলে এলাকার প্রত্যেকটা ছেলে হা করে তাকিয়ে থাকে। যদিও আমি কখনোই মাকে এভাবে ভাবতাম না, কিন্তু জাহাঙ্গীরনগরের এই 2 বন্ধুর পাল্লায় পড়ে নিজের বিবেককে গোল্লায় ভাসিয়ে দিলাম। আজ ঢাকায় নিজের বাসায় এসেছি। রাত হয়ে গিয়েছে, বাবা মা 2জনই উপস্থিত ছিল। বাবার সাথে হ্যান্ডশেক করলাম, মার সাথে কোলাকুলি করলাম। তাকে ছাড়ার সময় মধ্যে আলতো করে ঘষা দিয়ে এলাম, এমনভাবে দিলাম যাতে টের না পায়। মা চমকে গেলেও কিছু প্রকাশ করলেন না। অ্যাক্সিডেন্ট ভেবে উড়িয়ে দিলেন। একসাথে ডিনার করতে বসে আমার জাহাঙ্গীরনগরের লাইফ, ঢাকার হালচাল, বাবার বিজনেস এসব নিয়ে আলাপ করতে থাকলাম। আলাপের মাঝে মাঝে প্রায়ই মার দিকে তাকাচ্ছিলাম, তবে বাবা খেয়াল করেননি। মার চেহারা খুব ফ্যাকাশে হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে আমরা গেস্ট রুমে কিছুক্ষণ আড্ডা দিতে বসলাম। বাবা হঠাৎই বড় একটা উপকার করে বললেন, উনি আজ সারাদিন কাজ করে টায়ার্ড, এখন ঘুমিয়ে যাবেন। ব্যাস, গেস্ট রুমে এবার আমি আর মা একা। কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করার পর 2জন একসাথে সোফা ছেড়ে উঠলাম। মাকে হঠাৎ পিছন থেকে ধরে বললাম, মা আমি তোমাকে ভালোবাসি। এভাবে ধরে আছিস কেন? ভালো তো আমিও তোকে বাসি রে পাগল। মা, এটা এই ভালোবাসা নয়। তোমাকে আমি অন্যভাবে ভালোবাসতে চাই, যেমনটা বাবা তোমাকে এককালে বাসত। যেভাবে আমি হয়েছি। এখন যে বাবা পারেন না, সেটা তো আমি জানি মা। তুই কি বলছিস এগুলো? মা আমার হাত দুটো নিচে নামিয়ে ঘুরে দাঁড়ালেন। আমি জানি আমি কি বলছি মা। তোমার একটা চাহিদা রয়েছে। এখনই উত্তর দিতে হবে না। তুমি ভেবেচিন্তে উত্তর দিও আমায়। আমি তো আর উড়ে যাচ্ছি না। এই বলে হামি দিয়ে আমার রুমে চলে আসলাম। মা ওখানে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।
আমি নিজের ঘরে শুয়ে বারবার চিন্তা করছিলাম এভাবে অ্যাপ্রোচ করাটা কি ঠিক হলো কিনা। কিন্তু আমি জানি মা বাবাকে বলবেন না, কারণ আমি ছোটবেলা থেকে খুবই বাধ্য ছেলে ছিলাম। আমাকে মা সম্পূর্ণ ভিন্ন রূপে চেনেন, তাই এই রূপটা দর্শন করার পর খানিকটা হিমশিম খাওয়াই স্বাভাবিক। পয়সা মাটিতে ফেলে দিয়েছি, এখন দেখি কতদূর পর্যন্ত গড়ায়। পরদিন আমি ঘুম থেকে উঠলাম খুবই সকালে, কিন্তু বাসায় এখনো সেটা কেউ টের পায়নি। মা বাবাকে নাস্তা করিয়ে বিদায় দিয়ে দিলেন। এরপর মার ঘরে উকি দিলাম। দেখলাম মা একটা হিজাব পরে রয়েছেন। মা কখনোই ঘরের মধ্যে হিজাব পরেন না। নিশ্চয়ই আমার জন্য এমন কাজ। মা বিড়বিড় করে নিজের সাথে কথা বলছিলেন। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, আমার নিজের গর্বের ছেলে আমাকে এভাবে প্রস্তাব দিতে পারে। আমি কি ওর বাবাকে জানাবো? না না, থাক। ওর বাবার এমনিই হার্টে প্রবলেম, এসব বললে কোনো সময় কি করে বসে। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, এসব অপকর্ম হতে আমাকে রক্ষা করো। আমি নিজের রুমে চলে এলাম। পরবর্তী চাল খুব সাবধানে ফেলতে হবে। মাকে দেখলাম বাহিরে চলে গেলেন, সম্ভবত স্কুলে পড়াতে। অন্য সময় মার 12টায় চলে আসার কথা, কিন্তু আজ 2টো বেজে গেল, তাও আসছেন না। অবশেষে উনি এলেন। আমি হাসি মুখে দরজা খুলে দিলাম, ওইসব প্রসঙ্গে আসতেই দিলাম না। বললাম, মা তুমি কি শপিং এ গিয়েছ? হ্যাঁ বাবা, দেখ তোর জন্য কিছু টি শার্ট এনেছি। থ্যাংক ইউ মা। দাও ব্যাগগুলো আমার হাতে, তুমি রেস্ট করো। মা একটু প্রশান্তির হাসি দিয়ে চলে গেলেন। আমি মাকে ঠান্ডা পানি খাওয়ালাম। খুব গরম পড়েছে। মা তখন বোরকা খুলছিলেন। আমাকে দেখে থেমে গেলেন। মা তুমি এই গরমে কিভাবে এত কিছু গায়ে দিয়ে আছো? তোমার তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা। মা কিছু বললেন না, সংকোচবোধ করতে লাগলেন। আমি মার কাছে এসে বললাম, মা আমি তোমাকে আর জ্বালাবো না, প্রমিস, যদি এখন তুমি আমাকে একটু ধরতে দাও। বাবা এমন করিস না প্লিজ। মা এখানে কোনো জোরাজুরি নেই, আমি সামান্য একটু ধরতে চাই মা। আমি তো বাইরের কেউ না। মা কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, ধর, কিন্তু এই ধরা পর্যন্তই, আর কিছু না, খবরদার। আমার লক্ষ্মী মা। মা অনেক ধন্যবাদ। দেখেছ, তুমি অকারণেই ভয় পাচ্ছিলে। আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো? মা চুপ করে রইলেন। নীরব সম্মতি। পরীক্ষার পর বিরাট ছুটি চলছে, তাই মার কাছাকাছি থাকার জন্য মায়ের স্কুলে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নিয়েছি। স্কুল আমাদের বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমার বাইক আছে, তা দিয়ে স্কুলে যাতায়াত করি। মাঝে মাঝে মাকে নিয়েও স্কুলে যাই। নার্সারি থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে স্কুলে। আমি গণিত শিক্ষক হিসেবে যোগ দেই। 1 মাস ক্লাস নিতেই পুরো স্কুলে আমার সুনাম ছড়িয়ে পড়ে। বাচ্চাদের অভিভাবকরা তাদের সন্তানদের প্রাইভেট পড়ানোর জন্য অনুরোধ করতে থাকে। আমি প্রথমে প্রাইভেট পড়াবো না বলি, কিন্তু অভিভাবকদের অত্যাধিক অনুরোধের জন্য শেষে রাজি হই। যেহেতু এখন হাতে অন্য কাজ নেই, তাই একটা ব্যাচ পড়ানো শুরু করি। 3 থেকে 4 জন বাচ্চাকে পড়াই স্কুল ছুটির পর। এদের মধ্যে একটা ছেলে নাম ফাহিম, খুবই দুষ্টু। সে অন্য বাচ্চাদের সাথে মারামারি করার কারণে ওর আম্মু একদিন আমার সাথে দেখা করে ওকে বাসায় গিয়ে একা পড়াতে বলে, কিন্তু আমি বলি যে আমার সময় নেই। স্কুল ছুটির পর এক ব্যাচের বেশি পড়ানো সম্ভব নয়। তখন ফাহিমের আম্মু বলে, তাহলে সন্ধ্যায় ওদের বাসায় গিয়ে একা পড়াতে। কেননা ফাহিম খুবই দুষ্টু ও পড়াশোনায় খুব কাঁচা, তাই ওকে একা পড়ার জন্য ওর আম্মু খুব অনুরোধ করতে থাকে। শেষে আমি রাজি হলাম। ওদের বাসায় স্কুল থেকে সামান্য একটু দূরে, তবুও মহিলার কথায় ওনার বাচ্চার জন্য রাজি হই। আসলে মহিলা নয়, বরং যুবতী মেয়ে বলাই বাহুল্য, কেননা ফাহিমের আম্মুর বয়স 27-28 বছরের বেশি হবে না। ওনার নাম রুবিনা। রুবিনার একমাত্র ছেলে ফাহিম ক্লাস 3তে পড়ে। ওর স্বামী থাকে ইতালি। দোতলা বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকে। তো প্রতিদিন স্কুল টিউশনি শেষে বাসায় ফিরি দুপুর 2টায়। বাসায় এসে খাওয়া, বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে বাইক নিয়ে রুবিনার বাসায় যাই ওর ছেলেকে পড়াতে। বলে রাখি যে রুবিনারা ভালোই সচ্ছল, স্বামী ইতালি থাকায় ভালোই আছে। আমাকে 5,000 টাকা টিউশনির জন্য দেবে, আর তার সঙ্গে বাইকের তেলের খরচের জন্য এক্সট্রা টাকাও দেবে। এত অফার পেয়ে রাজিও হয়ে যাই। তো নিয়মিত ওদের বাসায় গিয়ে ওর ছেলেকে পড়াতে লাগলাম।
পড়ার মাঝে প্রতিদিনই বিভিন্ন খাবার, ফল ইত্যাদি দেয় খাওয়ার জন্য। মাঝে মাঝে রাতের খাবারও খেয়ে আসি ওদের বাসা থেকে।